হবে মন দিয়ে গায়ের নাম যাই বলিয়ে মহাল করিতে ঘোনা হায় গো মহাল করিতে যায় ঘোনা আবার হাসনাবাদ যায় হাসনাবাদ যায় রাজনগর ডাইনে রায় নিত হইল দেহাটায় হায় গো উপনীত হইল দেহাটায় আবার ইসামতি নদী দিয়ে বরুণ হাট ডাইনে তুই ইসামতি নদী দিয়ে বরুণ হাট ডাইনে তুই এসে পঞ্চুলেন ভাঙ্গের গায় হায় গো এসে পঞ্চুলেন ভাঙ্গের গায় আবার সোনপুর থাকে ভাই বলতলা বে যায় সোনপুর থাকে ভাই বলতলা বে যায় হিঙ্গলগঞ্জে পূর্ণিত হয় হায় গো হিঙ্গলগঞ্জে পূর্ণিত হয় আবার বসন্তপুর বায় তুই কালিন্দে গানে দিয়ে বসন্তপুর বায় তুই কালিন্দে গানে দিয়ে পূর্ণিত হইল উস্কর গায় হায় গো পূর্ণিত হইল উস্কর গায় আমরা গরিব নিরান্ন মৎস্যজীবী সন্তান সন্ততি নিয়ে পরিবারকে সকলকে বাঁচাবার ধারে বাঘ কুমির হাঙর আর বিশাল সাপ জলদস্যি সামুদ্রিক জল উপেক্ষা করে অশেষ পরিশ্রম করে জঙ্গলে যাই জীবিকার সন্ধানে আমরা কারো মুখব্যক্তি নই। সারা ভারতবর্ষ জুড়ে জলে জঙ্গলে একটা লড়াই চলছে, সেটা হচ্ছে ভারতবর্ষের জল আর জঙ্গল কার, ভারতবর্ষের মাটি কার। ভূমিজ মানুষের, জঙ্গলের উপরে নির্ভরশীল মানুষের, জলের উপরে নির্ভরশীল মানুষের, না সেই জঙ্গল এবং জলকে যারা লুট করবার জন্য আসছে তাদের? যত দোষ সমস্ত হচ্ছে এই ছোট মৎস্যজীবীদের, যারা এখানকার ভূমিজ সন্তান, যারা এখানকার আদিবাসী, যারা এখানকার অধিবাসী, যারা আবহমান কাল ধরে পুরুষানুক্রমে এখানে মাছ ধরে তাদের জীবনচর্চা করছেন, জীবিকা নির্বাহ করছেন। যারা প্রতিদিন প্রতিনিয়ত এমনিতেই মার খাচ্ছেন, বাঘের কামড়, কুমিরের কামড়, পরিবেশের যে সমস্ত ধাক্কা সমস্ত খাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে একটা মানুষের তৈরি উৎপাত, সেটা তাদেরকে প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে। মৎস্যজীবী আছে যারা তাদের আবার কপাল পোহরা, আরে মাছ ধরতে পারছে না তারা, মাছ ধরতে পারছে না তারা, আবার খাওয়া আবার বন্ধ হয়েছে খাওয়া পড়া, হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়েছে খাওয়া পড়া, নষ্ট করছে কারা? শোনো দেশের মানুষেরা, ও শোনো সুন্দরবনের মানুষেরা, সুন্দরবনের সৌন্দর্য নষ্ট করছে কারা? এখনো কি তোমার নবমার্গে বজ্র নেই? সারাদিন যখন আমরা জঙ্গলে হাঁটবো, সন্ধ্যার সময় যখন নৌকায় ফিরবো, তখন আস্তে আস্তে শরীর অবসন্ন হয়ে পড়ে, গোটা গায়ে রক্তাক্ত হয়ে যায়, গা হাত পা ছিঁড়ে, পায়ে তখন যন্ত্রণা, কাঁটার যন্ত্রণা, পায়ে থেকে গন্ধ উঠে যায়, পচা গন্ধ উঠে। ওইসব খুঁড়তে করতে জল কাদা লেগে লেগে পুঁজ হয়ে তো 1 সপ্তাহ বাড়ি থেকে গ্যাস শুরু হয়। যে সমস্ত বনবাসীরা বাস করে তার 90% মাছ, কাঁকড়া এবং মধুর উপরে নির্ভরশীল। আমাদের অনেক বছর জঙ্গলে না গেলে তো আমাদের পেট চলে না। তো আমাদের জেনারেশন বাই জেনারেশন এটা আমাদের চলছে। তো আমি মাছ কাঁকড়া ধরছি আপাতত 18 থেকে 20 বছর।
এখানকার 100% ফ্যামিলি প্রায় মৎস্যজীবী 50-60-70 বছর ধরে বসবাস করছে। এখানকার কলোনি যে সৃষ্টি হয়েছে যখন থেকে ঠিক বলতে পারবো না, যারা বয়োজ্যেষ্ঠরা আছেন ওরা ঠিক বলতে পারবেন যে কলোনি কত বছর আগে সৃষ্টি হয়েছিল। 6 তারিখে আমাদের পায় দিয়েছে। হ্যাঁ আজকে পায়। এতদিন আপনি জঙ্গলের মধ্যেই আছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া চান সব কিছু এই নৌকোর ওপরে, এই নদীতে। তুমি কত বছর জঙ্গল করছো এই মহল? আমি 45 বছর। তাহলে আমরা আবার সুন্দরবনে বসবাস করছি না, একথা বা বলবো কি করে? আমরা সুন্দরবনের মধ্যে জঙ্গলের মধ্যে বসবাস না করি, কিন্তু সুন্দরবনে নদীতে খাঁড়িতে নৌকো নিয়ে আমরা রাতকে রাত দিনকে দিন একদিনের থেকে যেয়ে 10 দিন থেকে 15 দিন পর্যন্ত আমরা সেখানে বসবাস করে আসছি। তাহলে সুন্দরবনে বা বসবাস করছি না একথাও বা আমরা বলবো কি করে? পূর্বপুরুষ আমার ঠাকুরদাদা, বাবা, কাকা, ভাইরাও যায় এখন, অন্য আমরা 5টা ভাই জঙ্গলে যায়। গোটা সুন্দরবনে আমরা যেহেতু মাছ ও কাঁকড়া আমরা ধরি, সেইটাই আমাদের জীবিকা। জঙ্গলে বাঘে খায় জেনে বুঝেও মধু সংগ্রহ করতে মানুষ যায়। কেন যায়? জীবন জীবিকার তাগিদায়। সুন্দরবন আমাদের একমাত্র আয়ের উৎস, অর্থাৎ আমাদের সম্পত্তি বলতেই সুন্দরবন। আর জঙ্গলে গেলে সেক্ষেত্রে বাবুদের আবার নিপীড়ন, সেখানে তারা মাছ কাঁকড়া নিয়ে নেবে। ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদেরকে খুব মারধর এবং বাধা সৃষ্টি করছে। কখনো বরফ ফেলে দেয়, কখনো কাঁকড়া ফেলে দিচ্ছে, কখনো মাছ ফেলে দিচ্ছে। এরকমভাবে বিভিন্নভাবে ধারাবাহিকভাবে তারা বছরের পর বছর তারা আমাদের উপরে অত্যাচার করে আসছে। 3টে জাল পাটা জালের লেখা আছে, একটা বেড জাল দেওয়ার লেখা নেই পাশে, তাই সমস্ত জায়গা তো কোর এরিয়া করে দিয়েছে। এখন তো বাইরে থাকতে দিচ্ছে না, কোনো জায়গা তো মাছ ধরতে দিচ্ছে না, চুরি করে করে মাছ ধরতে হচ্ছে। কোরির এটা কী কারণের জন্য করা হয়? তখন কিন্তু বাফার কোর এরকম কোনো নির্দিষ্ট এলাকা ছিল না। বাফার আর কোর দুটো ভাগ করেছে, ওদের মস্তিষ্ক প্রসূত। জোর করে এরা কোর এরিয়া বাফার এরিয়া এমন ভাবে করেছে যে বাফার এরিয়ায় আপনি যেতে চাইলে কোর এরিয়ার মধ্য দিয়ে যেতে হবে, আর কোর এরিয়ার মধ্য দিয়ে আপনি যাবেন সঙ্গে সঙ্গে আপনার অনুমতি আছে, আপনার বিএলসি পারমিশন থাকতে পারে, আপনার লাইসেন্স থাকতে পারে, কিচ্ছু যায় আসে না। মহাল করিতে পায় ঘোড়া, হায় গো, মহাল করিতে যায় ঘোড়া। তো আইলার পর আমাদের পাশ এসটি সব হারিয়ে গেছে। এখন ওই মাছটা ধরতে গেলে ধরতেছে, বলে যে এটা দিতে হবে আমাদের, এখানে আমাদের এরিয়ায় মাছ ধরতে গেলে আমাদের টাকা দিয়ে খেতে হবে। ফের বলছে পূজার জন্য আমাদের কিছু টাকা পয়সা লাগবে, ফের তোমার ফের নিয়ে আসবে টাকা। এখানে অফিসের যারা বিট অফিসের বড় বাবু, ছোট বাবু বা আদার্সে বাবুরা আছে, তারা এক এক নৌকো থেকে 15 কেজি, 20 কেজি, 30 কেজি করে কাঁকড়া নিয়ে নিয়েছে। যেসব নৌকোরা মাছও যাচ্ছে, বড় বড় মাছগুলো নিয়ে নিচ্ছে। তাহলে এরা কি করে বাঁচবে? বাগদা, ভেটকি, পার্শে, সেলেট, জাবা, তারপর দাঁতনে, পায়রা, লুচো, বিভিন্ন প্রজাতির মাছ। আমাদের ওই জালে যা মাছ পড়ে, চিংড়ি, পার্শে মাছ, এই সব মানে বিভিন্ন মাছ পড়ে চড়পাটা জালে, সেই সব মাছ নিয়ে বড়বাবু আমাদের কাছ থেকে নিয়ে খেয়েছে পরপর 3 দিন ভোর। মাছ খাওয়ার পরে একদিন হঠাৎ রাত্রে গিয়ে আমাদেরকে ডেকে তুলে যে তোরা এখানে এসেছিস কেন? আমি বললাম কেন স্যার, আপনারা তো জানেন আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা জাল পাচ্ছি বা মাছ চিংড়ি ধরি না, এখন এক কাজ করতে পারবি? কী কাজ? এখন জেলে পিছু তোরা 5,000 করে টাকা দিতে পারবি? আমরা বলছি যে না, আমাদের 5,000 করে টাকা তো দেওয়া সম্ভব নয়। তখন ওরা আমাদের উপরে মারধর করে। এবারে 7খানা জালের উপরে 35,000 টাকা আমাদেরকে দাবি করে। 35,000 টাকা না দিতে পারাতে এবারে আমাদের লোকেদের উপরে হামলা করেছে, তোমরা দিতে পারবে না তাই এসেছো কেন বলে এই 2-1 কথায় থেকে গোলযোগ বাঁধার পরে আমাদেরকে কুলতলি থানায়তে খবর দেয় যে আমাদেরকে গণপেটা পিটছে, করছে বলে ওরা আমাদের উপরে অভিযোগ করে মানে লৌকোডোঙা 19 জনের নামে কেস কাম দিয়েছে। আর আমাদের একটা মহিলার উপরে এখনও মাথা ফাটিয়ে দিয়েছে, নীলরতনে ভর্তি রয়েছে। তার নাম তার উর্মিলা নস্কর। যত মৎস্যজীবী কাঁকড়া ধরতে যায় আমাদের মধ্যে থাকে কাঁকড়া ধরার সরঞ্জাম, যেমন দোন, বড়শি,
আমাদের কাঁকড়া ধরা সাঁড়াশি, কাঁকড়াকে বেঁধে আনার জন্য সে কিছু সুতো। জঙ্গলের একটা সমস্যা আছে, যেমন সেখানে আমাদের বাঘ আছে, জেনে শুনেও কাঁকড়া ধরতে যাই, তার মধ্যে থেকে আমরা দেখা পাই আমাদের ফরেস্টার বাঘের চেয়েও মানে বেশি হিংস্র হয়ে গেছে। দেখা পেলে আমাদের সমস্ত সব কিছু কেড়ে নিয়ে নদীর জলে ফেলে দেয়। যে চার নিয়ে আমরা কাঁকড়া ধরি সে চার পর্যন্ত তারা জলে ফেলে দিচ্ছে। কাঁকড়া ধরতে যাওয়ার সময় আমাদের দোকান থেকে যে বাজার হাট করে নিয়ে যেতে হয়, সেই খরচ তুলতে গিয়ে আমাদের সে তোলা হয় না, কারণ সেখানে কাঁকড়া মাছ ধরতে গিয়ে আমরা সব কিছু হারিয়ে আসি। কীভাবে হারাই, ফরেস্টার ডিপার্টমেন্ট সেগুলো সর্বস্ব নিঃস্ব করে দিচ্ছে, একরকম ডাকাতি করার মতো। ডাকাতি যারা করে তারা তবু আমাদের অনেকটা রেখে যায়, কাঁকড়াটা নিয়ে যায়, কিন্তু ফরেস্টার যা করছে সে ডাকাতির চেয়েও বেশি। অসুবিধায় আমাদের পড়ছে জঙ্গলে মধু সংগ্রহ করতে গেলে প্রথম অসুবিধা আছে আমাদের ডাকাত, দ্বিতীয় অসুবিধা আছে আমাদের সুন্দরবনে বাঘ। রাত্রিতে আমাদের একটু বেশি বেশি করে ভয় লাগে যে আমরা এখানটায় থাকবো, এই খাঁড়ির মধ্যে থাকবো, যদি ডাকাত এসে আমাদের ধরে মারপিট করবে, মধু টধুগুলো সব লুটপাট করে নিয়ে যাবে। এই দুটোই হচ্ছে আমাদের প্রধান ভয়। মধু সংগ্রহটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এমন এমন জঙ্গল আমাদেরকে অতিক্রম করতে হয়, মাইলের পর মাইল, হাঁটা হয় না, 4 হাত পায় এইভাবে। আচ্ছা, এইভাবে হাঁটছি, কিন্তু হামাগুড়ি দিয়ে দিয়ে ঠিক এইভাবে হাঁটছি। আমি কেনুইতে 2 কেনে আর 2 হাঁটু দিয়ে হাঁটছি। উঠলে কিন্তু বুকে গাছ বাঁধবে, ওই ভেতর থেকে হাঁটতে হচ্ছে। আমরা পাশ কাটতে গিয়ে জঙ্গলে চলে গেছি, ওখানে মধু কাটছি। মধু কাটার 3 দিন পরে এক ফরেস্টার আমাদের ডাকলো। কোন অফিসের ফরেস্টার? সেটা তো হলদিবাড়ির ফরেস্টার ডেকে আমাদের বললো তোমাদের বিএলসি কার্ড দাও। এবার বিএলসি আর তুলে নিল। আমরা অনেক অনুরোধ করলাম, স্যার আমাদের বিএলসির দিন, বিএলসি বিহীন আমরা এই জঙ্গলে চলতে পারবো না, কারণ অন্য ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্টার ধরলে আমরা কী কৈফিয়ত দেবো। তখন বললো বিএলসি দেওয়া যাবে না, রেঞ্জার অফিসার মানে অর্ডার দিয়েছে, যতগুলো নৌকা পরে এর ভিতরে ঢুকে গেছে ওদের বিএলসিটা তুলে নিন। এইবারে বিএলসি তোলার পরে আমরা অনেক অনুরোধ করার পরেও ওখান থেকে আমাদের বের করে দিয়েছে, ঠিক আছে, ওখান থেকে আমাকে বের করে দিয়েছে, দিয়ে সেই বিএলসির জন্য আমরা মধু কাটতে পারিনি। প্লাস ওই বিএলসি আনতে আমাদের মানে বিদ্যার অফিসে যেতে হয়েছে। আমরা 3 দিন মধু কাটা বন্ধ করে বিদ্যা অফিস চলে গেছি। সেখানে গিয়ে বললো 500 টাকা ফাইন দিতে হবে। আর মধুর পাশটা যখন ছাড়া হয় তখন করিয়ে বলে কোনো জায়গা নির্ধারণ করা থাকে না। গত বছর থেকে মানে 2015 থেকে ওরা একটা নির্দিষ্ট নিয়ম করেছে, মাথা পিছু 1 কুইন্টাল 20 কেজি করে মধু দিতে হবে। তা আমরা বললাম যে কোটা আমরা কোথা থেকে পূরণ করবো, আমাদের মধু জঙ্গলে যদি না পাই, আমরা সামনে আমাদের বাঘ ফুরেছে, লোকজন ভীতু হচ্ছে, আমরা কি বাঘের সামনে যাব মধু কালেকশন করতে? তা ভুলতেছে না, কোটা পূরণ করতে হবে। আমাদেরকে পরের বার পাস দেবো না। আমরা 4 জন গেলাম মধু কাটতে গতবার, সেকেন্ড টিভি গেলে আমরা 6 কুইন্টাল মধু পাই 7 দিনই। দিলি আমাকে বললো সব তুললে একটা মধু চলবে না নাকি নে। তা আমাকে একটা লোক গিয়েছে, সে হাত পায়ে ধরতে গেলে বলে না পা ধরেছি, আমার লাথি মেরে ফেলে দেন। তা সেই সময় হাত পায়ে ধরতে ক্ষমা হলো না, সেই সময় দিলাম তুলে দিলি আরো 20-25 কিলো মৌ ফাও দিতে গিয়েছে। ওটা ঘুষ আমি যাইনি, যেটা আছে ঘুষ বলে, যেটা পরিষ্কার করে ওটা তো ঘুষ। ঘুষটা দেবো কেন? কেউ 1 ব্যারেল, কেউ 1.5 ব্যারেল করে দেবো, দিয়ে বাড়ি এসে বলবো ই করেছে, আমরা করাচ্ছি বলে করতেছে তারা। আমি দেই না, তুমি দেবো এখন 2 ব্যারেল, আবার ও দেবে না 1/2 ব্যারেল, আর আমি যখন না দেবো তখন আমার উপরে প্রেশার। আগেকার দিনে মধু খোলা বাজারে বিক্রি হতো, তা না দিলে আমাদের এই ধরুন এবছরে 75 টাকা করিয়েছে, গত বছর 50 টাকা, এর আগে 48 টাকা। তা 48 টাকা নিয়ে 2 কুইন্টাল নেছে, তার উপরে দেবে না। তা 2 কুইন্টাল 48 টাকা, 6 জন 8 জন করে লোক যাচ্ছে। আগে ছিল 75 টাকা করে রেট করেছিল, বর্তমান বছরে 110 টাকা করে রেট করেছে। আমরা বাড়িতে ওই মধুটা বিক্রি করলে 300 টাকা কিলো বিক্রি করতে পারবো। 110 টাকা মার্কেটে যদি 350-400 টাকা যে মধু, সেই মধু যদি 110 টাকা করে ফরেস্টকে দেওয়া হয়, তাহলে আমাদের হাট বাজারে খরচা ওঠে না। তাহলে আমরা কি করতে বাগান মুখে যাব? অর্ধেক দাম তো দিচ্ছে না। ওরাই চিন্তা করছে যে মৎস্যজীবী ছাড়া চোর ডাকাত বদমাশ ওরা ধরবে না। ওই শালা মৎস্যজীবী যেখানে কোথায় পাট আছে সেই জায়গা কর। ওই আমাদের লোকও ধরে নিয়ে চলে গেছে বেঙ্গলে পাশ কেটে টাইগারে গিয়েছি। গাছের উপরে আমরা 6 দিন ছিলাম, তারপরে কোনো লোকও পাইনি। লাস্টে গিয়ে পুরো ফার্স্টটা গিয়ে সে সারেন্ডার হয়েছে।
সেন্ডার হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের 3 মাস ফের আবার জেল খেটে আসতে হবে। ডিসেম্বর 26 ধরেছিল বলে 6 তারিখ পরে যাবে, আমরা গিয়ে নিলাম, আমাদের 1150 টাকা করে ফাইন নিল। একটা ঘটনা ঘটেছিল, সবন আমাদের এই যে চিড়িয়াখালির ধারে ওদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছিল এবং ওদের সঙ্গে জাল নৌকাটা কি সে জালটা তুলে নেওয়া হয়েছিল। মানে ডাকাতরা যা নিচ্ছে তার চেয়ে বড় ডাকাতি করে নিচ্ছে টাইগারি যাবে লোক। রেস্টি তুলে নিল, জাল দোন যাবিতে আমার নৌকায় যা ছিল এমনকি সব তুলে নিয়েছে। সব তুলে নেওয়ার পরে এবারে ছেড়ে দিল, সেইটা নিয়ে আবার আমি দরখাস্ত লিখে ক্যানিং অফিসে গেলাম। পরে একটা পাশ কেটে দিল, সেটাও ফের নিয়ে নিল যে এতে মাছ কাঁকড়া ধরা চলবে না। কেন এবছর 3 জনকে তুলে নিয়েছিল রাজাখালীর থেকে, অনেক কষ্টের লোকগুলো ফিরেছে। এবছর আমরাও পড়েছিলাম ওদের হাতে, বাংলাদেশি ডাকাতে, খুব লাগলে বেঁচে ফিরে এসেছি। ওখানে অফিসকে খবর দিলাম, চামটা ক্যাম্পকে, ওনারা গেলেন। মানে একসঙ্গে আমাদের 4-5 খান নৌকা মেরে পিঠে সব কাঁকড়া মাছ তুলে নিয়ে গেল। এবার ফরেস্টার মিনিট 10 দূরে আছে, সেখানে গিয়ে বললাম যে এই তো পরিস্থিতি, এই মাল নিয়ে ডাকাত আমাদের চলে যাচ্ছে। বলে ওদের কাছে আমাদের যাওয়া যাবে না, তোমরা যা পারো করো, ওদের কাছে আমাদের যাওয়া যাবে না। এগুলো যদি একটা নৌকোকে ডাকাতরা ধরতে পারে তাহলে 2-5 কুইন্টাল 10 কুইন্টাল তারা এক জায়গায় বসে মধুটা পেয়ে যাবে। যেমন মধুটাকে তুলে নিতে পারবে, এবার ওই নৌকোর থেকে যদি 2-1টা লোককে তারা কালেকশন করে নিতে পারে, নিয়ে ওদের নৌকোয় তুলে নিতে পারে, এবার চলে গেল তো আপনাকে মুক্তিপণ দাবি, যাও 2 লাখ দাও, 3 লাখ দাও, 4 লাখ দাও। আর 8 বছরে ডাকাতি হয়ে গেল। আজ সকালে বুলেন তুলতে উঠেছি, বুলেন ভাঙতে উঠে ওরা 8-10 জন এরা মেশিন দিয়ে ব্যাট দিয়ে একেবারে ধরলো, বুকি একেবারে পেছন দিকে বুকি, মানে বন্দুক ধরে 18 জনে ধরেছে। ধরলে ডাকাতি নিয়েছে 3 জনে, 2 নৌকোতে। ডাকাতি নেওয়ার পরে তোমার বললো যে তোর এত টাকা দিতে হবে, নাই তো ছাড়বো না। যেমন ধরুন সূর্যকান্ত মণ্ডল, এই নৌকায় ছিল 325 কিলো, কিন্তু আপনি সেটাতে 350 কিলো নিয়েছেন, তাহলে 25 কিলো বেশি নিয়েছেন। আপনার কথা মতো যদি হয় তাহলে তো ওদের দাঁড়ি পাল্লা নিয়ে মেপে মধু কাটতে হবে। আর যেই আপনার ওই পূরণ হয়ে যাবে তা ফিরে আসতে হবে। একটা দল যখন যায় তাদের খরচ বরচ 20 টাকা করে সুদ, এ সমস্ত হিসাব করে দেখেছেন তাদের লাভ হয় কিনা? ব্যাপারটা হচ্ছে অন্তত 10 লক্ষ মৎস্যজীবী সুন্দরবনের মাছ ধরে। রেস্টি কত কখন 923টা। যেমন গত 18 তারিখে 18/12/2015-তে আমার বিএলসি তুলেছে, বর্তমানে 7 তারিখ 7/1/2016। এখনো পর্যন্ত বিএলসি হাতে পাইনি। ওরা বলছে যে বিএলসি আলিপুরে চলে গেছে, এখন জানি না কবে বিএলসি ফিরবে। এই 2 গন অটোমেটিক মার পড়ে গেল। 12 মাস মাছ ধরে খাই তো। আমার এই 7-8 দিন আগে আমার রেস্ট তুলে নিয়েছে। আমি 2 বাঁকি মুখে হাওয়া হচ্ছে, আমি রান্না করতে পারছি না, হাওয়া লাগতেছে বলে। আমি 2 বাঁকি মুখে গেছি, আমার ওখান থেকে রেস্ট তুলে নিয়ে এসেছে। আর সে কি বেশ কম বলতেছে, এখানে কি বাবার জায়গা, এটা কি পাট্টা করা জায়গা, এরকম বলছে। তো বারবার যদি ওরা এরকম নেয়, আমরা অন্যায় করলেও কি আর না করলেও কি আমাদের নিয়ে নিচ্ছে। হলদেবাড়ি রেস্টি তুলে নিয়েছে, 22 দিনের মাথায় আমার কোনো জায়গায় আমার রেস্টি পাওয়া যাচ্ছে না। ক্যানিং যেয়ে তারপরে রেস্টি পাওয়া গেল। এখন একটা বিএলসিতে 8 থেকে 10 জন লোক চলা হচ্ছে, 700 কয়েকটা বিএলসি চলছে। যে একটা বিএলসির 5 থেকে 6টা পরিবার সহজে বাঁচে। রেস্টিতে জরিমানা লিখে দিল, না তাই রেস্টি কারা তুলে নিল। যে কোথাও থেকে যদি 5 রেস্টি তোল নেওয়া হয় বা জাল বা কোনো কিছু যদি সিজ করা হয়, তার নির্দিষ্ট ডেট দেওয়া হবে, কোন সময়ে কোন এরিয়া থেকে নেওয়া হচ্ছে, কতদিনের মধ্যে দেওয়া হবে, কোন অফিসে ট্রান্সফার করা হচ্ছে, এসব নিয়মকানুন থাকবে। বা কী নেওয়া হয়েছে তার একটা সিধা লিস্ট থাকবে, যে অফিসার নিচ্ছেন তার সিগনেচার থাকবে। এইসব ক্ষেত্রে সেগুলো কিন্তু মেনটেন করা হচ্ছে না। অফিসে আসলে জরিমানা দিয়ে বিএলসি নিয়ে যেতে 1150 টাকা। সারা বছর যদি এরকম জরিপানা এরকম হ্যারেস্ট করে, তাহলে এই মৎস্যজীবীরা কোথায় যাবে? এরা তো কখনো বাঘ মারে না, কখনো হরিণ মারে না, কখনো এরা মাছ কটারও ক্ষতি করে না, কখনো এরা গাছ কাটছে না, তাহলে এরা অন্যায়টা কোথায় করছে? আমরা একদিন নদীতে যাচ্ছি, যেতে গেলে আমাদের গাঙের মধ্যখান থেকে ধরে নিয়ে
সোজা বিদ্যায় ঢুকিয়ে দিল। তো আমরা বলছি যে বিদ্যায় ঢুকিয়ে দিলে আমরা তো জঙ্গলের মধ্যে ঢুকিনি, তাহলে জঙ্গলের মধ্যে ঢুকুনি, তোমরা তো কাঁকড়া মারতে যাচ্ছিলে। তো আমাদের নৌকো ঢুকিয়ে দিল, দিয়ে 20 দিন পরে আমাদের সেই নৌকো দেয় 1000 টাকা জরিমানা নেয়। 1000 টাকা জরিমানা নেওয়ার পরে আমাদের নৌকো দিল। আমরা ওই মাছ কাঁকড়া ধরে খাই, আমার তো কিছু নেই, এই 2 বাচ্চা মানুষ করছি। এখান থেকে 3 দিন আগে একটা মধু আমরা কাটতে উঠেছি, বিশাল বড় ঘোড়া গাছ, এরকম ঘোড়া গাছ বান গাছ, তার মধ্যে এই এই ছেলে উঠেছে কাটতে, উঠে দেখে ওর মধ্যে এইরকম বড় এক গৌর সাপ। ও প্রথম দেখতে পাইনি, প্রথম যে মধু কাটা হয়ে গেছে, নামার সময় দেখে ওর মধ্যে বড় সাপ। এবার ওই সাপ মাথা মতো করতেছে এইরকম, ও অন্য গাছ দিয়ে তাই নেমে গেছে। আর আমরা মাছ ধরতে গেলে মনে হয় যে বাঘের চেয়ে ফরেস্টারের ভয় বেশি। প্রথম কথাতে রেস্টির ওপর কর, এবার ওই রেস্টিটা নিয়ে গোসভায় দেবে, গোসভায় আবার আমাদের হয়রানি করবে। একটা গোন আমাদের মিস, ওই আজকে রেঞ্জার নি, আজকে বড় উনি, আজকে সাহেব নি, এই ভাই করে গোসভা টানা পুড়েন করে দেখা যাচ্ছে আমাদের 1 গুণ শেষ। এবার আমাদের হাড়ি শিখে জঙ্গল না করলে তো আমাদের খাওয়া হয় না। 25 কেজি মধু মাপলে 500 মধু দাদা দিতে হবে, মানে পার কুইন্টাল 2 কেজি মধু ওদের ফাও দিতে হবে। কিন্তু আমরা গ্রামের মানুষ, আমরা অধিকাংশ আমরা লেখাপড়া জানি না। আমরা স্টেশনে গিয়ে যখন পাস করতে যাচ্ছি, তখন স্টেশন অফিসার বলছে পাসের সময় যে ভাই তোমাকে তো ফাইন হয়ে গেছে। আমরা বললাম স্যার আমরা তো ওইগুলোকে ছিলাম না। তাহলে কিছু করার নেই, দেখুন এখানে বিএলসিতে আপনার লিখে দিয়েছে, আপনি কোর এরিয়ায় আপনাকে 1000 থেকে 1200 টাকা জরিমানা হয়ে গেছে। সরকার ডিপার্টমেন্টের যত কর্মকর্তারা আছেন তারা অবৈধভাবে আমাদের প্রতি রুলা চালানো হচ্ছে। তারা 2006 সালে যে নূতন আইন চালু করা হয়েছে, সে আইনটা তারা মানতে রাজি নয়। দেখুন আমাদের এমন একটা জিনিস, এই যে গাড়াল নদীর বাঁ সাইডটা খোলা, কিন্তু বাঁ সাইডটা পুরো বর্ডার এলাকা, ওখানে ডাকাতের জন্য আমরা যেতে পারি। বুঝতে পেরেছেন? ডাকাতির জন্য ও সাইডটা আমরা যেতে পারি। হ্যাঁ, বাংলাদেশি ডাকাত। যদি ফরেস্টকে বলি যে স্যার ওই অমুক জায়গায় ডাকাত রয়েছে, তারা সে লাইনে যাবেই না। আমাদের কথা আপনাদের প্রোটেকশন দেবে না, কোনো প্রোটেকশন দেবে না ওরা। আমরা বিএলসি নিয়ে যাচ্ছি, আমাদের বাসটা হচ্ছে কী করে চোরের মতো। মানে এই দেখুন না, কালকেকার ঘটনা দেখুন, কালকে আমরা এই নদীটা দিয়ে আসবো, সকালবেলা ঘাটে আসবো, সেইটা আমরা আসতে পারলাম না। কি করতে হলো না, আর একটা নদীতে জল নেই, মানে খালে জল নেই, সেখানে সকালে কুয়াশা মাথায় নৌকা টেনে নিয়ে যেতে হলো, গিয়ে নৌকা বসিয়ে দিতে হলো। এই যে জঙ্গলে যত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এর জন্য দায়ী ফরেস্ট। সুন্দরবনের টোটাল যারা মৎস্যজীবী, যারা জঙ্গলের ওপর নির্ভর, তারা আমরা প্রত্যেকেই বুঝে গেছি যে একটা গাছ যদি কাটা হয়, কাঁচা গাছ, সেটা আমাদেরই ক্ষতি। যার জন্য আমরা এখন নৌকোর সামনে অনেকে পালা দিত স্রোতের জন্য, নৌকো সোজা রাখার জন্য। এখন আমরা কি করি, বস্তার মধ্যে একটা বস্তা নিয়ে যাই, প্লাস্টিকের বস্তা, তার মধ্যে ইট ঢুকিয়ে দিয়ে সামনে ঝুলিয়ে রাখি। কারণ ডাল কাটাটা একটা বিপজ্জনক ব্যাপার, বা ধারে গিয়ে সেই পালাটা কাটতে আপনারাই রক্ষা করছেন। হ্যাঁ, আমাদের রক্ষা করতেই হবে, আমাদের দায়বদ্ধ। এটা করতে পারছি না যে একটা জ্বালানি নিয়ে আসবো, সেটা কিন্তু আমরা এখন কাটি না, আমরা জঙ্গলেই উঠি না। এবার যদি কিছু বেশি জ্বালানি তুলিনি, তখন এবার এসে ওই ঝাড় দিচ্ছে, অপমানিত কথাবার্তা বলছে। দেখুন এই যে আমাদের এই গাড়াল নদীর বাঁ সাইডটা আমরা জানি এটা খোলা। এখন আমরা এইখান থেকে যদি জাল ধরি, আমাদের জাল তুলে নিচ্ছে, রেস্টি তুলে নিচ্ছে। এই যে এইখান থেকে আর এই যে আপনার এই কালিচর এখান থেকে এটা খোলা ছিল। এবছর আমাদের সেখানে নৌকা ধরতে দিচ্ছে না। হ্যাঁ, আমাদের জাল দেওয়া হয়েছে, জাল তুলে দিয়েছে, রেস্টি তুলে নিয়েছে এইখান থেকে। তাইলে আমরা যাবো কোথায়? আমাদের বিএলসি টিএলসি তুলে নিলেই তখন এই খালের মধ্যে দিয়ে আমাদের মাঠে, মানে শুকনো জায়গায় আমাদের বাঘে তো ফরেস্টারে আমাদের বাঘে খাওয়াচ্ছে, তাড়িয়ে খালের মধ্যে ঢুকিয়ে যাচ্ছে। ফরেস্টারের ভয়তে আমরা খালের আগায় উঠে যাচ্ছি, তখন ফরেস্টার মানে বাঘ এসে ঝাঁপিয়ে পড়ছে, তুলে নিয়ে যাচ্ছে। এইভাবে ফরেস্টারের জন্য তো আমাদের অনেকবার বাঘের কাছ থেকে লোক তাড়িয়েও নিয়ে আসছে।
জীবিত অবস্থায় কাউকে আমি আনতে পারিনি। ঘটনাটা হয়েছিল মাছ ধরতে গিয়েছিল পাশ করে, তখন মাছ ধরতে গিয়ে ওই দু বাপ বেটাই মাছ ধরতে গিয়েছিল। তো বড়শি দিয়ে মাছ ধরে, তো সেই বড়শি ফেলে আর ওইখানেই একদম খালের ভাঙনের পাশে ছিল, ওইখানে এর মধ্যে বাঘ এসে ঝাঁপিয়ে আমার স্বামীরে ধরেছে। তখন আমার শ্বশুর ওই লাঠি দিয়ে ছাড়াই নিয়ে এসেছিলো, তা বাঁচেনি, মারা। কাঁকড়া ধরতে গিয়েছিলাম, কাঁকড়া আমাদের সকালতে 10টা অবধি কাঁকড়া মারা বাঁধা শেষ হয়ে গেছে। এখন ওই বলছে কি খাওয়ার মাছ মারতে হবে। আমি খাওয়ার মাছ মারবার জন্যই জলে লেগেছিল, মানে খালের ভিতরে লেগেছিলাম। এরকম নৌকার পাশে দাঁড়িয়ে বলতেছে কি জালটা দাও। ওই জালটা নিতে গিয়ে আর ওপরেতে ঝাঁপ দেশে নিয়ে চলে গেল। আমাদের নেস্টে ছিল না বলে আমরা ডায়েরি করিনি। আমাদের তো ওদের এই জঙ্গলের উপর নির্ভরশীল। তো কোথায় মারা গেছেন উনি? কোথায় বাঘে কোথায় নিয়েছেন? জঙ্গল গাড়াল নদীর পারে কোথায় বিএলসি ছিল? হ্যাঁ ছিল, ওনার নামে ছিল না, একজনের পরিবার থেকে ছিল, ওনাদের ছিল না। ইনকোয়ারি তো দূরের কথা, ওনারা একটা ডায়েরি পর্যন্ত নিয়ে গিয়েছিল। আমার ছেলে তা মানে ওনা জানি মানে আরো বেশি কম কথা, তা বলে কি জঙ্গলে তো থাকতে পারে। সে কি বলবো, আমি ভাষায় বলতে পারি না। ডায়েরি করতে গিয়েছিল, ডায়েরি দিইনি। টাইগার থেকে কাজ দেওয়া হচ্ছে এবং তার পয়সা নেওয়া হচ্ছে, যে কমিশনটা নিয়ে জঙ্গলে পারমিশন দেওয়া হচ্ছে মাছ ধরতে। তাহলে এমন মানে প্রত্যেকটা জায়গায় যদি করেই দেওয়া হয়ে থাকে, জঙ্গলে বাঘে আক্রান্তে সে মারা গেল, তাকে বাঘে নিয়েই গেল, কিন্তু টাইগার থেকে কোনো পয়সা দেওয়া হলো না, প্লাস জনতার যে পয়সা সেটাকেও আটকে দেওয়া হলো। এরা কোনো রিপোর্ট দেবে না, সে পয়সা পাওয়া যাবে। এবং আমরা বলছি যে সুন্দরবনে এই আইন কার্যকর অবিলম্বে করতে হবে, কোনো অজুহাত চলবে না। এটা কোনো গাজুয়ারি কথা নয়। সরকার, তার পদস্থ অফিসাররা, তার সংশ্লিষ্ট দপ্তর চূড়ান্ত গাজুয়ারি করছেন। তারা যেটা করছেন সেটা আইন নয়, সেটা বেআইন। এখানে ইংরেজ আমাদের দেশে চলে গেছে ঠিক কথা, কিন্তু তাদের প্রতিভা হিসাবে রেখে গেছে টাইগার রিজার্ভের যারা ঊর্ধ্বতন কর্মচারী, এরা ঠিক সেইভাবে মানুষকে শাসন করছে। স্বাধীনভাবে পঞ্চায়েতে ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্টের মধ্যে গিয়ে তারা যে কোনো কাজ গিয়ে তারা যেন সেই মাছ ধরা বা মধু কালেকশন বা অন্য অন্য কাজ যেগুলো করা হয় সেগুলো করে যেন আসতে পারে। এটা জন্য যে বনাধিকার যে আইন লাগু হয়েছে, সেটা লাগু হলে কিন্তু আরও আমাদের পাবলিকের আরও বেশি উপকার হয়। এই মৎস্যজীবীরা যে সহযোগিতা না করতো বনে, এতদিন বন এই ফাঁকা হয়ে যেত, বনে গোরান গাছ থাকতো না একটা। আমরা বা আমাদের পূর্বপুরুষরা যদি না বাঁচিয়ে রাখতো, আজকে কি জঙ্গল থাকতো? থাকতো না। মৎস্যজীবী আমাদের পূর্বপুরুষের ন্যায় যেমনভাবে মাছ কাঁকড়া ধরে খাচ্ছিলাম সেইভাবে খেতে পারি। ফরেস্টাররা লুটে ফুটে মাঝখানে ডাকাতির চেয়ে আরও ডাকাতি মানে ইয়ে করে নিল, মার্ডার করে দেওয়ার মতো করে দিল। এইভাবে যেন না হয়, এইটাই আমরা চাইছি। আপনার 80 বছরের কাছাকাছি বয়স। আমি যখন মধু কাটছি তখন 2 আনা কেজি ছিল, 2 আনা মধু এই গ্রামে বিক্রি হতো 2 আনা কেজি। মধু আগে সরকার নিত না, ওই নিত কি ওই মমতা নিত। আমরা কখন তো জঙ্গল কাটি কিনে আসি, এই সব পয়সা করতে করতে। বলছি যে আগে ফরেস্টের অত্যাচার বেশি ছিল না এখন বেশি হয়েছে? এখন বেশি হয়েছে, আগে সাধারণ বড় লোক হোক আর কাকারেরা ওই মাছ খাওয়া মারবে, তাদের আরো কথা খাবে না। বনের অধিকার আমাদের, বন আমাদের, জঙ্গল আমাদের। सुंदरबन में जो जल जंगल जमीन पर मछली पर मधु पर जीने वाले लोगों की स्थिति है, उसको देखकर इस देश में संविधान जिंदा है कि नहीं, ये पूछने का समय आया है। আইন সরকার করেছেন, সরকার আইন কার্যকর করবেন। সরকারের নিজের তৈরি আইনের প্রতি নিজের কোনো শ্রদ্ধাবোধ নেই। নিজের তৈরি করা আইন, তাই নিয়ে মানুষকে আইন মানার কথা বলতে হচ্ছে। কাকে বলতে হচ্ছে? সরকারকে বলতে হচ্ছে। উল্টো সরকার সবসময় আইন মানে আর জনগণের একটা অংশ সে আইন ভাঙে, এই আমরা দেখে এসেছি। তাই আইন ভাঙার অভিযোগে অভিযুক্ত করে মানুষকে, নাগরিকদের, যদি সেই আইন না মানে। এখন তো সরকারকে অভিযুক্ত করা হচ্ছে। भोजन का अधिकार
सुंदरबंस के हर नागरिक को है और मिलना चाहिए भोजन, और इसलिए भी लड़ना जरूरी है। इस रिपोर्ट में वो भी बात आएगी कि यहाँ जो संसाधन है उसी के आधार पर भोजन लोगों को मिल रहा है, सरकार कोई नहीं खिला रही है, और इसको भी अगर आप लूट रहे हैं तो आप भोजन के अधिकार का भी उल्लंघन कर रहे हैं। কোথায় বলা আছে আইনে যে বনের ভেতর শুধু মানুষ থাকলে তার হবে অধিকারটা পাবে? না, একথা বলা নেই আইনে। এই সুন্দরবন অঞ্চলের অন্ততপক্ষে 10 লক্ষ মানুষ আছেন যারা জঙ্গল নির্ভর, যাদের জঙ্গলের ওপর জীবিকা, জঙ্গলের ওপর সাশ্রয়, জঙ্গলের ওপর আশ্রয়, জঙ্গলের ওপর পরিবার সবকিছু প্রতিপালন হয়। সেই জঙ্গল তাদের এই আইনি অধিকার দিয়েছে। বনের জমিদারি নেই বন দপ্তরের। বর্তমান আইনে বনের মালিক, বনের সম্পদের মালিক, বনজ সম্পদ অরণ্যের সমস্তটার মালিক কমিউনিটি, গোষ্ঠী, বনকে নির্ভরশীল মানুষ, তাদের যাদের জীবিকা সম্পদকে সংরক্ষণ করার অধিকার, বনজ মানুষদের, বনাধিকার মানুষদের, বনের পাশে যারা থাকেন তাদের সেই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা বন দপ্তরের নেই। तब यहाँ इतने संसाधन होते हुए भी जो जीने का अधिकार छीनने की बात आई है, उसको देश भर जोर आवाज से उठाना जरूरी है। पूंजीपतियों की जागीर नहीं सुंदरबन, पूंजीपतियों की जागीर नहीं, नेताओं की जागीर नहीं सुंदरबन। পরিমালা দুঃখিনের বনে দিও না তোমায় পরিমালা দুঃখিনের বনে দিও না। তোমায় পরিমালা দুঃখিনের বনে দিও না। দেখো রামচন্দ্র কোনা গেল বিচার নেই আমার আমার বলে হাত তুমি পুত্র হত্যার প্রতিশোধ নাও। ঠিকই কথা বলেছিস তোরা, তুই ঠিকই কথা বলেছিস।